অনেক দিন ধরেই হয়তো ভাবছেন কোথাও ঘুরতে যাবেন, কিন্তু ঠিক করতে পারছেন না কোথায় ঘুরতে যাবেন। হয়তো মনে মনে ঠিক করে রেখেছেন এবার দেশের বাইরে কোথাও ঘুরতে যাবেন, কিন্তু আপনাকে বলবো বিদেশে ঘুরতে যাওয়ার চিন্তাটা আপাতত মাথা থেকে নামিয়ে রাখুন। বর্তমানে বাংলাদেশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে যেখান থেকে আপনি ঘুরে আসতে পারেন। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এদেশে ঘুরতে আসেন। আপনি চাইলে এই পর্যটন কেন্দ্রগুলো থেকে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আশা করছি। এতে আপনার খরচও কম হবে আর সময়ও বাঁচবে। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের প্রথম সারির যে দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের ফলো করুন। রাতারগুল জলাবন। রাতারগুল জলাবন বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এবং বন্যপ্রাণীর অভয়ারণ্য, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তা বা পাটিগাছ রাতাগাছ নামে পরিচিত। সেই রাতাগাছের নাম অনুসারে এই বনের নামকরণ করা হয়েছে রাতারগুল। সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর, শিমুল বিল হাওর ও নেওয়া বিল হাওর। পৃথিবীর মাত্র কয়েকটি জলাবনের মধ্যে অন্যতম একটি হল এই রাতারগুল জলাবন। এই বন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকারের বন বিভাগ। চিরসবুজ এই বন সিলেটের গোয়াইন নদীর তীরে অবস্থিত, যা চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। রাতারগুল বনের আয়তন প্রায় ৩০,৩২৫ একর। এখানে বনের আয়তন শুধু ৫০৪ একর। বাকি সব জায়গায় রয়েছে ছোট বড় অনেক জলাশয়। তবে বর্ষার মৌসুমে পুরো এলাকাটি একই রকম দেখায়। এই রাতারগুলকে সিলেটের সুন্দরবন বলা হয়। আবার অনেক পর্যটক রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসেবে অভিহিত করেছেন। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এছাড়াও এখানে চোখে পড়বে হিজল, বরুণ, কদম, জালিবেত, অর্জুন সহ প্রায় ২৫ প্রজাতির গাছ। বর্ষাকালে এই বন ২০ থেকে ২৫ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা ১০ ফুটের মতো থাকে। বর্ষাকালে এ বনে অথই জল থাকে ৪-৫ মাস। তারপর ছোট ছোট খালগুলো হয়ে যায় পায়ে চলা পথ। আর তখন পানির আশ্রয় হয় বন বিভাগের খোঁড়া বিলগুলোতে। সেখানে আশ্রয় নেয় জলজ প্রাণীকুল। জলের নিম্নাঙ্গ ডুবিয়ে দাঁড়িয়ে থাকা বনের গাছগুলো দেখতে বিভিন্ন সময়ে, বিশেষ করে বর্ষা মৌসুমে ভিড় করে পর্যটকগণ। বনের ভিতর ভ্রমণ করতে দরকার হয় নৌকার, তবে সেগুলো হতে হয় ডিঙি নৌকা। ডিঙি নৌকায় চড়ে বনের ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রকৃতির অসাধারণ রূপসুধা। তবে বনের ভিতর ভ্রমণ করতে হলে রাতারগুল বন বিভাগের অফিস থেকে পারমিশন নিতে হয়। সাধারণত বর্ষার শেষের দিকে রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময়, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস। রাতারগুল যেতে হলে প্রথমে সিলেট শহর যেতে হবে আপনাকে। সেখান থেকে অটো, সিএনজি বা জিপে করে খুব সহজেই রাতারগুল যেতে পারবেন। রাতারগুল লামাবাজার এলাকা এবং দরগা রুটে কম ভাড়ায় অনেক আবাসিক হোটেল ও রেস্ট হাউস আছে। সেখানে ৫০০ থেকে ১,০০০ টাকায় বিভিন্ন ধরনের রুম পাবেন। এছাড়া ভালো সার্ভিসের অনেক আবাসিক হোটেলও সেখানে রয়েছে। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সুবিশাল গামলা আকৃতির অগভীর জলাভূমিকে হাওর বলে, যা প্রতি বছর বর্ষার পানিতে প্লাবিত হয়ে ঢেউহীন সাগরে আকার ধারণ করে। বছরের ৭ মাস হাওরগুলো পানিতে ডুবে থাকে। আবার শীত ও গ্রীষ্মে হাওরগুলোকে মনে হয় সীমাহীন ধুধু প্রান্তর। সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও তাহিরপুর উপজেলার মাঝে প্রায় ১০০ কিলোমিটারের এলাকা জুড়ে ঘন নীল জলরাশি নিয়ে শুয়ে আছে এই টাঙ্গুয়ার হাওর। আসলে এটি ৫১টি ছোট হাওরের সমন্বয়ে তৈরি বিস্তীর্ণ এক জলাভূমি। মূল হাওর অবশ্য রয়েছে ২৮ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। বাকি অংশে আছে কিছু গ্রাম ও কৃষি জমি। বন্যার পানিতে গ্রামগুলো বিষ নদীতে পরিণত হয়। স্থানীয় লোকজনেরা টাঙ্গুয়ার হাওরকে বলে ৯ কান্দা ৬ বিল। টাঙ্গুয়ার হাওর থেকে ভারতের মেঘালয়ের পাহাড়গুলো দেখা যায় খুব ভালোভাবেই। মনে হয় যেন হাতছানি দিয়ে ডাকছে। বাংলাদেশের দ্বিতীয় মিঠাপানির জলাভূমি এই টাঙ্গুয়ার হাওর।
যে হাওরে মেঘালয় পাহাড় থেকে নেমে এসেছে 30টিরও বেশি ঝর্ণা। অথই পানি, জলাবন, নীল আকাশ ও চোখ জুড়ানো প্রাকৃতিক সবুজের সীমারেখা টাঙ্গুয়ার হাওরকে যেন অপরূপ সাজে সজ্জিত করে। টাঙ্গুয়ার হাওরের আয়তন ৬,৯১২ একর, কিন্তু বর্ষাকালে তা প্লাবিত হয়ে দাঁড়ায় প্রায় 20,000 একরে। টাঙ্গুয়ার হাওরে বর্ষাকালে প্রায় 140 প্রজাতির মাছ ও শীতকালে প্রায় 250 প্রজাতির পাখি বিচরণ করে থাকে। টাঙ্গুয়ার হাওর বেড়ানোর আদর্শ সময় বর্ষাকাল, কারণ এই সময় টাঙ্গুয়ার হাওর জলে টইটুম্বুর থাকে। তবে পাখি দেখতে হলে অবশ্যই যেতে হবে শীতকালে। টাঙ্গুয়ার হাওর যেতে হলে ঢাকা বা সিলেট থেকে যেতে হবে সুনামগঞ্জে, সেখান থেকে অটো করে যেতে হবে তাহিরপুর ঘাটে, সেখান থেকে আপনাকে যন্ত্রচালিত নৌকা ভাড়া করে যেতে হবে টাঙ্গুয়ার হাওরে। নৌকা যতই এগোতে থাকবে ততই হাওরের পানি কাচের মতো স্বচ্ছ হতে থাকবে। দেখতে পাবেন পানির নিচে মাছের খুনসুটি, প্রাকৃতিক গাম্ভীর্যপূর্ণ চলাফেরা। সারাদিন টাঙ্গুয়ার হাওরের বুকে বেড়ানোর পর নয়নাভিরাম সূর্যাস্ত স্মৃতির পাতায় অক্ষয় হয়ে থাকবে। টাঙ্গুয়ার হাওরে থাকার জন্য তেমন কোনো ভালো ব্যবস্থা নেই, তবে যদি নৌকায় রাত কাটাতে চান তাহলে নিরাপত্তার জন্য পাহাড়ের কাছাকাছি থাকার চেষ্টা করুন। আর ঘর ভাড়া করতে চাইলে টেকেরঘাট এলাকায় হাওর বিলাস নামে কাঠের বাড়িতে স্বল্প মূল্যে ঘর ভাড়া নিয়ে থাকতে পারবেন। তবে টাঙ্গুয়ার হাওরের নৌকায় এক রাত থাকার অভিজ্ঞতা নিলেও মন্দ হবে না। জাফলং। জাফলং বাংলাদেশের সিলেটে গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত একটি পর্যটন স্থল। জাফলংকে প্রকৃতির কন্যা বলা হয়। জাফলং সিলেট থেকে প্রায় 62 কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে পরিচিত। 1980-র দশকে সিলেটের সাথে জাফলংয়ের 55 কিলোমিটার সড়ক তৈরি হওয়ার মাধ্যমে দেশের অন্যান্য অঞ্চল থেকে এই এলাকার সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়। সড়ক পথে সিলেট শহর থেকে এই স্থানের দূরত্ব 56 কিলোমিটার। পর্যটনের সাথে সাথে জাফলং পাথরের জন্য বিখ্যাত। এই অঞ্চলের শ্রমজীবী মানুষেরা পাথরের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে সেই বহু বছর আগে থেকে। জাফলংয়ে পাথর ছাড়াও পাওয়া গেছে সাদামাটি বা চীনামাটিও। এই এলাকায় সাধারণ মানুষের পাশাপাশি উপজাতিরাও বসবাস করে থাকে। জাফলংয়ের বাংলাদেশ সীমান্তে দাঁড়ালেই ভারত সীমান্তের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় শ্রেণী দেখা যায়। এসব পাহাড় থেকে নেমে আসে ঝর্ণা, যা পর্যটকদের অন্যতম আকর্ষণ। এছাড়াও ভারতের ডাউকি বন্দরের ঝুলন্ত সেতুও আকর্ষণ করে অনেক পর্যটককেই। এছাড়া পিছনে সর্পিল আকারে বয়ে চলা ডাউকি নদীও টানে অনেক পর্যটকদের। মৌসুমি বায়ু প্রবাহের ফলে ভারত সীমান্তে প্রবল বৃষ্টিপাত হয়ে নদীর স্রোত বেড়ে গেলে নদী ফিরে পায় তার প্রাণ এবং পরিবেশ হয়ে ওঠে আরও মনোরম। ডাউকি নদীর পানির স্বচ্ছতাও জাফলংয়ের অন্যতম আকর্ষণ। পহেলা বৈশাখে বাংলার নববর্ষকে ঘিরে জাফলংয়ে আয়োজন করা হয় বৈশাখী মেলা। এই মেলাকে ঘিরে উৎসবে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বর্ষাকালে ও শীতকালে জাফলংয়ের আলাদা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে। বর্ষাকালে বৃষ্টিস্নাত গাছগাছালি আর খরস্রোতা নদী হয় দেখার মতো। তাছাড়া পাহাড়ের মাথায় মেঘের দৃশ্যও যথেষ্ট মনোরম। জাফলং যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে সিলেটে। সেখান থেকে খুব সহজেই সিএনজি, লেগুনা বা মাইক্রোবাসে করে জাফলং যেতে পারবেন। সাধারণত জাফলং ভ্রমণকারী পর্যটকেরা রাত্রি যাপনের জন্য সিলেট শহরেই ফিরে আসেন। তাছাড়া সিলেট থেকে অন্য অন্য ভ্রমণ স্থানে যাওয়াও সুবিধাজনক। সিলেটের অধিকাংশ হোটেলগুলোই শাহজালাল মাজারের আশেপাশে অবস্থিত। কম খরচে থাকতে চাইলে দরগারঘাট এলাকায় 500 থেকে 1000 টাকার মধ্যে অনেক ভালো মানের হোটেল পেয়ে যাবেন। তাছাড়া দরগাঘাট হতে আম্বরখানা, তালতলা, লামাবাজার ও কদমতলিতে বিভিন্ন মানের হোটেল রয়েছে। কুয়াকাটা। কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। পর্যটকদের কাছে কুয়াকাটা সাগরকন্যা হিসেবেও পরিচিত। প্রায় 18 কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত বিশিষ্ট কুয়াকাটা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত।
এটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্য উদয় ও সূর্যাস্ত দুটোই দেখা যায়। সূর্য উদয় সবচেয়ে ভালো দেখা যায় সৈকতের পূর্ব প্রান্তের গঙ্গামতির বাগ থেকে, আর সূর্যাস্ত দেখার ভালো জায়গা হচ্ছে কুয়াকাটার পশ্চিম সৈকত। সৈকতের এক পাশে বিশাল সমুদ্র আর অন্য পাশে রয়েছে সারি সারি নারিকেল গাছ। কুয়াকাটার পরিচ্ছন্ন বেলাভূমি, অনিন্দ্য সুন্দর সমুদ্র সৈকত, দিগন্ত জোড়া সুনীল আকাশ এবং ম্যানগ্রোভ বন কুয়াকাটাকে দিয়েছে ভিন্ন মাত্রা। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিরপুর থানার লতাচাপলি ইউনিয়নে এ কুয়াকাটা অবস্থিত। ঢাকা থেকে সড়কপথের দূরত্ব প্রায় 380 কিলোমিটার ও বরিশাল থেকে 108 কিলোমিটার। কুয়াকাটা পটুয়াখালী সদর থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। কুয়াকাটা নামের পেছনে রয়েছে এদেশে আরাকানদের আগমনের সাথে জড়িত ইতিহাস। কুয়া শব্দটি এসেছে কূপ থেকে। ধারণা করা হয় 18 শতকে মোগল শাসকদের দ্বারা বার্মা থেকে বিতাড়িত হয়ে আরাকানরা এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন। তখন তারা এখানে সুপেয় জলের অভাব পূরণ করতে প্রচুর কুয়া বা কূপ খনন করেছিল। সেই থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় কুয়াকাটা। কুয়াকাটার দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ফাতরার বন, কুয়াকাটার কুয়া, সীমা বৌদ্ধবিহার, কেরানীপাড়া, আলিপুর বন্দর, মিশ্রিপাড়া বৌদ্ধবিহার ও গঙ্গামতির জঙ্গল ইত্যাদি। নদীপথে ঢাকা সদরঘাট থেকে লঞ্চে করে পটুয়াখালী বা বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়া যায়। এছাড়া বাসযোগেও ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা যাওয়া যায়। পর্যটকদের থাকার জন্য কুয়াকাটায় বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। মান ও শ্রেণী অনুযায়ী এইসব হোটেলে 400 থেকে 5,000 টাকায় প্রতি রাত হিসাবে থাকতে পারেন। হোটেলের রুম ভাড়া কমাতে কয়েকজন মিলে শেয়ার করে থাকতে পারেন। সিজন বা সরকারি ছুটির দিন ছাড়া কুয়াকাটা গেলে আগে থেকে হোটেল বুক করার প্রয়োজন পড়ে না। আর সব কিছুর জন্য অবশ্যই সব সময় দামাদামি করে নেবেন। রাঙামাটি। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি পার্বত্য জেলার প্রশাসনিক সদর দপ্তর। একে পার্বত্য চট্টগ্রামের রাজধানী শহরও বলা হয়। চট্টগ্রাম থেকে 77 কিলোমিটার দূরে রাঙামাটি অবস্থিত। রাজধানী ঢাকা থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 308 কিলোমিটার এবং চট্টগ্রামের বিভাগীয় সদর দপ্তর থেকে রাঙামাটির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। 1960 খ্রিস্টাব্দে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে কর্ণফুলী হ্রদের সৃষ্টি হয়। কৃত্রিম এ হ্রদের আয়তন 292 বর্গমাইল। এ হ্রদের সাথে কর্ণফুলী, কাঁচালং আর মাইনী নদীর রয়েছে নিবিড় সংযোগ। এখানে হ্রদের বিস্তীর্ণ জলারাশি নির্দ্বিধায় আকাশের সাথে মিশে গেছে। রাঙামাটি শহরে এলেই চোখে পড়ে হ্রদ পাহাড়ের অকৃত্রিম সহ অবস্থান, যা দেশের আর কোথাও দেখা মেলে না। এ হ্রদের স্বচ্ছ জলরাশি আর সবুজ পাহাড়ের অপরূপ সৌন্দর্য পর্যটকদের সহজেই কাছে টানে। আর হ্রদের নৌভ্রমণ যে কারো মন প্রাণ জুড়িয়ে দেয় প্রকৃতির আপন মহিমায়। প্রকৃতি এখানে কতটা অকৃপণ হাতে তার রূপসুধা ঢেলে দিয়েছে তা দূর থেকে কখনোই অনুধাবন করা সম্ভব নয়। রাঙামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, ঝুবলং ঝর্ণা, নৌবাহিনী পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ, কর্ণফুলী নদীর পানি, বিদ্যুৎ কেন্দ্র, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর ও কর্ণফুলী পেপার মিল সহ আরও অনেক কিছু। প্রায় সারা বছরেই কাপ্তাই লেক ভ্রমণের জন্য যাওয়া যায়, তবে বর্ষায় হ্রদের আশেপাশের ঝর্ণাগুলো পরিপূর্ণরূপে এর পাখা মেলে। দেশের যে কোনো স্থান থেকে খুব সহজেই বাস বা ট্রেন যোগে কাপ্তাই হ্রদে যাওয়া যায়। এখানে রাতে থাকার জন্য তেমন কোনো ভালো হোটেল নেই। এখানে যদি রাত্রি যাপনের ইচ্ছা থাকে তাহলে সরকারি রেস্ট হাউসগুলোতে কম খরচে থাকতে পারবেন, তবে এজন্য অবশ্যই আগে থেকেই তাদের সাথে যোগাযোগ করে আসলে ভালো হবে। এছাড়াও রাঙামাটিতে রয়েছে আরও বেশ কয়েকটি দর্শনীয় স্থান। আপনি চাইলে সেই দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। নীলাচল। নীলাচল বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত অন্যতম এক দর্শনীয় স্থান। বান্দরবান জেলার প্রশাসনের তত্ত্বাবধানে বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। নীলাচলকে বাংলার দার্জিলিং হিসেবে অভিহিত করা হয়।
2006 সালের 1 জানুয়ারি এই প্রকল্পের উদ্বোধন করা হয়। এই পর্যটন কেন্দ্রে রয়েছে শুভ্রনীলা, ঝুলন্ত নীলা, নিহারিকা এবং ভ্যালেন্টাইন পয়েন্ট নামে পর্যটকদের জন্য আকর্ষণীয় বিশ্রামাগার। এই কমপ্লেক্সটির মাঝে বাচ্চাদের খেলাধুলার জন্য সুব্যবস্থাও রয়েছে এবং রয়েছে বসার ব্যবস্থা। পাহাড়ের ঢালে ঢালে এই জায়গাগুলো সাজানো হয়েছে। এখানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে সামনের পাহাড়ের দৃশ্য ভিন্ন ভিন্ন রকম, একটি থেকে আরেকটি সম্পূর্ণ আলাদা ও স্বতন্ত্র। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1600 ফুট উঁচু এই জায়গায় বর্ষা, শরৎ এমনকি হেমন্তে 3 ঋতুতেই ছোঁয়া যায় মেঘ। নীলাচল থেকে সমগ্র বান্দরবন এলাকা এক নজরে দেখে নেওয়া যায়। মেঘমুক্ত আকাশে কক্সবাজারের সমুদ্র সৈকতের অপূর্ব দৃশ্য নীলাচল থেকে পর্যটকেরা উপভোগ করতে পারেন। নীলাচলের বাড়তি আকর্ষণ হল এখানে নীল রঙের রিসোর্ট, নাম তার নীলাচল এসকেপ রিসোর্ট। সাধারণ পর্যটকদের জন্য এই জায়গায় সূর্যাস্ত পর্যন্ত থাকার অনুমতি রয়েছে। বান্দরবন শহর থেকে নীলাচল যাওয়ার জন্য সিএনজি চালিত গাড়ি ও জিপ পাওয়া যায়। নীলাচল থাকতে চাইলে নীলাচল এসকেপ রিসোর্টে 3টি কটেজের একটি থেকে বেছে নিতে পারেন। তবে নীলাচল থাকতে চাইলে আগে থেকে যোগাযোগ করে বুকিং দিয়ে রাখা ভালো। এছাড়া নীলাচল বান্দরবন শহরের কাছে বলে বান্দরবন শহরের রিসোর্ট বা হোটেলগুলোতেও থাকতে পারবেন। বান্দরবনে থাকার জন্য যে সকল হোটেল বা রিসোর্ট রয়েছে তার মধ্যে হোটেল হিল ভিউ, হোটেল হিলটন, হোটেল প্লাজা, রিভার ভিউ, পর্যটন হোটেল ইত্যাদি অন্যতম। সাজেক ভ্যালি। সাজেক ভ্যালি বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় একটি গন্তব্য। সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। সাজেক ভ্যালি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম আর পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার আর দিঘিনালা থেকে প্রায় 49 কিলোমিটার। সাজেক হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিপি ক্যাম্প অবস্থিত। সাজেকের বিজিপি ক্যাম্প বাংলাদেশের সর্বোচ্চ উঁচুতে অবস্থিত বিজিপি ক্যাম্প। বিজিবি সদস্যদের সুষ্ঠু পরিকল্পনায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণেই সাজেকের এই ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। বর্তমানে সাজেকে ভ্রমণে আসা সকল পর্যটকদের জন্য সকল ধরনের নিরাপত্তার নিশ্চিত করা হয়। সাজেক রুইলুইপাড়া, হামারিপাড়া এবং কংলাকপাড়া এ 3টি পাড়ার সমন্বয়ে গঠিত। 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুইপাড়ার উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1720 ফুট আর 1800 ফুট উচ্চতায় অবস্থিত কংলাক পাহাড়ে এই কংলাকপাড়া অবস্থিত। সাজেকে মূলত লুসাই, পাংখুয়া এবং ত্রিপুরা আদিবাসীরা বসবাস করে থাকে। সাজেকের কলা ও কমলা বেশ বিখ্যাত। রাঙ্গামাটির অনেকটা অংশ দেখা যায় সাজেক ভ্যালি থেকে, তাই সাজেক ভ্যালিকে বলা হয় রাঙ্গামাটির ছাদ। সাজেকের চারপাশে মনোরম সারি সারি পাহাড়, সাদা তুলোর মতো ভ্যালি আপনাকে মুগ্ধ করবে। সাজেক এমনই এক আশ্চর্যজনক জায়গা যেখানে একই দিনে প্রকৃতির 3 রূপ দেখা যায়। কখনো বা খুব গরম অনুভূত হবে, তারপর হয়তো হঠাৎ বৃষ্টিতে ভিজে যাবেন, কিংবা চোখের পলকেই মেঘের ঘন কুয়াশার চাদরে ঢেকে যাবে আপনার চারপাশ। প্রাকৃতিক নৈসর্গ আর তুলোর মতো মেঘের পাহাড় থেকে পাহাড়ে উড়োউড়ি খেলা দেখার জন্য সাজেক একটি আদর্শ জায়গা। কংলাক পাহাড় সাজেক ভ্রমণে আসা পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। আর সাজেক ভ্যালির শেষ গ্রাম কংলকপাড়া লুসাই জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা। এই কংলাকপাড়া থেকেই ভারতের লুসাই পাহাড় খুব ভালোভাবেই দেখা যায়। চাইলে রুইলুইপাড়া থেকে 2 ঘন্টা হাতে সময় নিয়ে কংলাক ঝর্ণা দেখে আসতে পারেন। সুন্দর এই ঝর্ণাটি অনেকের কাছেই পিদাম তৈশা ঝর্ণা বা সিকাম তৈশা ঝর্ণা নামে পরিচিত। দিন কিংবা রাত সাজেক যেন শিল্পীর তুলিতে একা ছবির মতো সময় গড়ায়, তবু সাজেক যেন পুরাতন হয় না। সাজেক গেলে অবশ্যই সকালে যাবেন, ভোরের সময়টা যেন মিস না করেন। মেঘের খেলা আর সূর্যোদয়ের আলোর মেলা একই সময়ে বসে, এজন্য আপনাকে খুব ভোরে উঠে চলে যেতে হবে হ্যালিপ্যাডে। সেখান থেকে সবচেয়ে সুন্দর সূর্যোদয় দেখা যায়। বিকালে কোনো উঁচু জায়গা থেকে দেখলে বিকেলের রঙিন রূপ আপনাকে বিমোহিত করবে।
আর সন্ধ্যার পর কোটি কোটি তারার মেলা আপনার প্রাণ জুড়িয়ে দেবে নিমিষে। আকাশ পরিষ্কার থাকলে দেখতে পাবেন মিল্কি ওয়ে আর ছায়াপথ। ঘুরে দেখতে পারেন চারপাশ ও আদিবাসীদের জীবনযাপন। সহজ সরল এসব মানুষের সান্নিধ্য আপনার ভালো লাগবে। আর হাতে সময় থাকলে ফেরার পথে ঢুমেরে আসতে পারেন হাজাছড়া ঝর্ণা, দীঘিনালা ঝুলন্ত ব্রিজ ও দীঘিনালা বনবিহার থেকে। প্রায় সারা বছরই সাজেক যাওয়া যায়। রাঙামাটি থেকে নৌপথে কাপ্তাই হয়ে অনেক পথেই সাজেক যাওয়া যায়। সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও এর যাতায়াত সুবিধা খাগড়াছড়ি থেকে। সাজেকে থাকার জন্য প্রায় শতাধিক রিসোর্ট ও কটেজ রয়েছে। এক রাতের জন্য রুম নিতে গেলে রিসোর্ট ভেদে 1500 টাকা থেকে 15,000 টাকা পর্যন্ত ভাড়া গুনতে হতে পারে আপনার। ছুটির দিনে যেতে চাইলে মাসখানেক আগে থেকে আপনাকে বুকিং দিয়ে রাখা ভালো, নয়তো ভালো মানের রুম পাওয়ার নিশ্চয়তা কম। কম খরচে থাকতে চাইলে আদিবাসী কটেজগুলোতে থাকতে পারেন। সাজেকের প্রায় সব কটেজ থেকেই মোটামুটি সুন্দর ভিউ দেখা যায়। সুন্দরবন। একঘেয়েমি ক্লান্ত কর্মময় জীবন থেকে ছুটি নিয়ে বেরিয়ে আসতে পারেন সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবন থেকে। প্রায় 3,45,000 একর আয়তনের সুন্দরবনেই বৃহত্তম বদ্বীপ, দীর্ঘতম লবণাক্ত জলাভূমি, জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি অতি গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম। পৃথিবীর সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বন গাঢ় সবুজের সমারোহ। শুধু সবুজ আর সবুজের মেলা। হরেক রকমের জীবজন্তু, পাখপাখালি আর কীটপতঙ্গ। বঙ্গোপসাগর থেকে ছুটে আসা জলে ভেজা লবণাক্ত বাতাস, প্রাকৃতিক সৌন্দর্য, অ্যাডভেঞ্চার, ভয় ও শিহরণের স্থান এই সুন্দরবন। জলে কুমির, ডাঙায় বাঘ, প্রকৃতির অকৃপণ হাতে সৃষ্টি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রল হরিণ, সাপ, বানর, মাছসহ নানা প্রজাতির বন্যপ্রাণী পর্যটকদের কাছে টানে। প্রতি বছর নভেম্বর থেকে শুরু হয় সুন্দরবনের পর্যটনের মহা উৎসব। পরিবার পরিজন নিয়ে আপনিও ঘুরে আসতে পারেন জীববৈচিত্র্যে ভরপুর এই বনে। এখানে সময় কাটাতে পারেন হরিণ দেখে, বাঘ খুঁজে, বানর ও কুমিরের সঙ্গে লুকোচুরি করে, কিংবা নির্জন বনের সি বিচে গোসল করে সাঁতার কেটে। ক্যামেরার সাহায্যে ছবি তোলার সুযোগও রয়েছে এখানে। বিশেষ করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ ছাড়াও অন্য বন্যপ্রাণীর দর্শন এখানে খুবই সহজলভ্য। জেলে বাওয়ালি মৌয়ালিদের সঙ্গে দেখা ও কথা বলার সুযোগ পেতে পারেন অনায়াসে। রাতে সুন্দরবনের শান্ত স্নিগ্ধ রূপ আর নদী সমুদ্রের সৌন্দর্য অপরূপ। এসব ছাড়াও সুন্দরবনের আশেপাশে রয়েছে অসংখ্য পর্যটন ও আকর্ষণীয় স্থান, মনে চাইলে দেখতে পারেন। সুন্দরবনের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হারবারিয়স, করমজল, কটকা বিচ, জামতলা সমুদ্র সৈকত, মান্দারবাড়িয়া সৈকত, হিরন পয়েন্ট, দুর্বারচর ইত্যাদি পর্যটকদের মূল আকর্ষণ। সুন্দরবনের মংলা থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টায় যাওয়া যায় সুন্দরবনের করমজলে। এখানে বন বিভাগের কুমির প্রজনন খামার ও মিনি চিড়িয়াখানা রয়েছে। কচিখালীতে আছে সুন্দরবনের অপার সৌন্দর্যের হাতছানি। ভ্রমণ পিপাসুদের জন্য কচিখালী হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় স্থান। এরপর কটকা, হিরো পয়েন্ট। এই দুটি পয়েন্টেই মংলা থেকে ট্রলারে করে পৌঁছাতে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। বনের কটকাতে রয়েছে ওয়াচ টাওয়ার। এই টাওয়ারে উঠে এক নজরে দেখে নেওয়া যায় অপূর্ব সুন্দর সুন্দরবনকে। এর চেয়ে একটু বেশি সময় নিয়ে পৌঁছানো যায় দুর্বারচর আলারকোলে। আলারকোল পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। এখানে সূর্য উদয়ের ও অস্তের দৃশ্য দেখার জন্য ভ্রমণ পিপাসুরা ভিড় জমায়। এজন্য পানির ভিতর থেকে সূর্য উঠে আসে, আবার টুক করে ডুবে যায়। দুবলার চরে গেলে দেখা যাবে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অস্থায়ী এক জেলে পল্লী। হাজার হাজার জেলে ঝড় ও জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন এই দুবলার চরে। 1997 সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন। নদীপথে খুলনা লঞ্চঘাট থেকে লঞ্চ যোগে সুন্দরবন যাওয়া যাবে। রাতে ও সকালে খুলনা থেকে লঞ্চ ছেড়ে যায় সুন্দরবনের উদ্দেশ্যে। সড়কপথে খুলনা থেকে বাস যোগে কয়রা হয়ে সুন্দরবন যাওয়া যায়। খুলনায় থাকা খাওয়ার জন্য বেশ কয়েকটি ভালো মানের হোটেল রয়েছে। বাগেরহাট থাকতে চাইলে বাগেরহাট সদরে রয়েছে বেশ কয়েকটি হোটেল। কক্সবাজার। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্যবন্দর ও পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর।
কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 150 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্যবন্দর ও সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। কক্সবাজার চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। কক্সবাজার বেড়াতে গেলে শুধু সমুদ্র সৈকতই নয়, ঘুরে দেখতে পারেন আশেপাশের আরও কিছু দর্শনীয় স্থানও। আপনার সুবিধা অনুযায়ী আগে থেকেই পরিকল্পনা করে নিতে পারেন কোথায় কোথায় ঘুরতে যাবেন। কক্সবাজারের আশেপাশের দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল হিমছড়ি, ইনানি সমুদ্র সৈকত, মহেশখালী, রামু বৌদ্ধ মন্দির, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, সেন্ট মার্টিন ইত্যাদি। কক্সবাজারে আপনি বছরের যে কোনো সময় যেতে পারবেন, কিন্তু শীতকালে গেলে সবচেয়ে বেশি ভালো হয়। ঢাকা থেকে কক্সবাজার সড়ক, রেল ও আকাশপথে যাওয়া যায়। কক্সবাজারে পর্যাপ্ত হোটেল রয়েছে থাকার জন্য। সাধারণত দাম অনুসারে কক্সবাজারের হোটেল, মোটেল ও রিসোর্টগুলোকে 3 ভাগে ভাগ করা হয়: মারমেড বিচ রিসোর্ট, সাইমন বিচ রিসোর্ট, ওয়াশ অ্যান্ড প্যারাডাইস, লং বিচ, কক্স টুডে, সি প্যালেস, বিচ ভিউ, হোটেল সি ক্রাউন, ইটল রিসোর্ট, ইকরা বিচ রিসোর্ট, অভিসার, কল্লোল ইত্যাদি। এই সমস্ত হোটেল রিসোর্টগুলোতে সাধারণত অগ্রিম বুকিং করতে হয়। সেন্ট মার্টিন দ্বীপ দেশের ভ্রমণ পিপাসুদের নিকট পরম আরাধ্য একটি পর্যটন কেন্দ্র হচ্ছে এই সেন্ট মার্টিন দ্বীপ, যা নারিকেল জিঞ্জিরা হিসেবেও পরিচিত। বর্তমানে দারুচিনির দ্বীপ নামেও এর পরিচিতি আস্তে আস্তে বাড়ছে। এর চতুর্পাশের সাগর আর আকাশের নীল মিলেমিশে যেন একাকার। সারি সারি নারিকেল গাছ, কেয়াবন আর সাগরতলার মায়াময় স্নিগ্ধতায় মন জুড়িয়ে যায় যেন নিমিষে। ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল, পশ্চিম বিচ থেকে দেখা যায় সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য। সৈকতে বসে নরম কোমল স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া যায় খুব সহজেই। অগভীর সাগরে স্বচ্ছ নীল জলে দল বেঁধে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠার লোভে প্রতি বছর পর্যটন মৌসুমে প্রায় 1 মিলিয়ন পর্যটক পদচিহ্ন আঁকে এই স্বপ্নের দারুচিনি দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপের আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের টেকনাফ থেকে 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল থেকে প্রায় 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত এই দ্বীপ। ভৌগোলিকভাবে এটি 3টি অংশে বিভক্ত। উত্তর অংশকে বলা হয় নারিকেল জিঞ্জিরা বা উত্তরপাড়া, দক্ষিণ অঞ্চলের অংশকে বলা হয় দক্ষিণপাড়া এবং এর সঙ্গে যুক্ত রয়েছে দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত একটি সংকীর্ণ বিচের মতো এলাকা। এই সংকীর্ণ এলাকাটি গলাচিপা নামে পরিচিত। দ্বীপের দক্ষিণে 100 থেকে 500 বর্গ মিটারের আয়তনের একটি ছোট দ্বীপ আছে, যা স্থানীয়ভাবে সেরাদ্বীপ নামে পরিচিত। এটা একটি জনশূন্য দ্বীপ। ভাটার সময় এই দ্বীপে হেঁটে যাওয়া যায়, তবে জোয়ারের সময় প্রয়োজন হয় নৌকার। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি করে লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিন দ্বীপে বেশ কয়েকটি ভালো মানের আবাসিক হোটেল রয়েছে। এখানে একটি সরকারি ডাকবাংলোও রয়েছে। সেন্ট মার্টিন দ্বীপের আইনশৃঙ্খলা খুবই ভালো। আজকের ভিডিওতে যে জায়গাগুলোর কথা বলা হয়েছে তার মধ্যে কোন কোন জায়গাগুলো আপনি ঘুরে এসেছেন, কিংবা কোন জায়গাগুলো আপনার বেশি ভালো লেগেছে তাই হয়তো ঘুরতে যাবেন বলে ভাবছেন, তা আমাদের কমেন্টস করে জানান। আমার কাছে কিন্তু নীলাচলকে সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাই সুযোগ পেলে হয়তো আবারও ঘুরতে যাব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।